হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে রাজি আর ওরিয়া। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, সত্যি ইন্টারেস্টিং একদম। কারণ আমরা জানি বাংলাদেশ বা ইন্ডিয়া দুটোই নদীমাতৃক দেশ। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে নদীটার পরিমাণ বেশি বা নদীমাতৃক দেশ হিসাবে বাংলাদেশকে বেশি ধরা হয়। একদম। আর নদীর জন্য কিন্তু বাংলাদেশের সৌন্দর্য, কিন্তু তার সাথে বাংলাদেশের নদীটা যে বাংলাদেশের জন্য কতটা সুখকর বা কতটা ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু আজকে আমরা ভিডিওতে একদম। দেখবো। আর এই নদী পথে কিন্তু ইসলাম প্রচার করেছিল এক সময়, কারণ নদীটা কিন্তু তাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট ছিল, মানে প্রধান রাস্তা ছিল নদী পথই। হ্যাঁ, যখন ইসলাম প্রচার হয়েছিল তখন কিন্তু তারা নদী পথ দিয়ে এসেছিল ইসলাম প্রচার করার জন্য, সেটা কিন্তু আমরা একটা স্টোরি জানি। তো আজকে এই ভিডিওতে আমরা ভালো করে দেখবো নদীটা কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, আর এখনো সেটা ইম্পর্টেন্ট আছে কিনা। তো চলো বেশি দেরি না করে, খুবই সুন্দর একটা ভিডিওর সামনে একটুখানি দেখেছি আমরা, আজকে বলে দিচ্ছি কারণ ভিডিওটা খুব ভালো লেগেছে সামনের সিনটুকু দেখে। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো আজকে। চলো। দক্ষিণ এশিয়ার অন্তর্গত বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। ছোট, মাঝারি ও বড় নদীকে ধরলে বাংলাদেশে নদীর অন্ত নেই। নদীগুলোই এদেশের প্রাণ। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী হচ্ছে পদ্মা, মেঘনা ও যমুনা। নদীগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এ দেশ জুড়ে, যা বিশ্বের কোথাও নেই। তাই প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশ ট্রানজিট নিয়ে তাদের পণ্য পরিবহন করে থাকে। নদীপাড়ের মানুষ আজও মাছ ধরে জীবন নির্বাহ করে। নদী প্রায় 70% মাছের চাহিদা মেটায়। কৃষিখাত বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খাত এবং অর্থনীতির প্রবৃদ্ধি চালিকা শক্তি। কৃষি প্রধান বাংলাদেশের চাষাবাদ ব্যবস্থা অনেকটাই নদীর সেচের উপর নির্ভরশীল। মহান আল্লাহ তাআলার অশেষ এই নেয়ামতকে কেন্দ্র করেই কিভাবে সৃষ্টি হয়েছে 400 বছরের ঐতিহ্যবাহী বাংলার রাজধানী আজকের ঢাকা এবং বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে এই নদীপথ ব্যবহার করে কিভাবেই বা ইসলামের আগমন ঘটে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমরা আগের একটা ভিডিওতেও শুনেছি মানে নদী পথে ইসলামের প্রচার, আর এই ভিডিওতেও এই ভাইয়া বলবে মানে ভিডিওটার মধ্যে এখনই, কারণ তখনও কিন্তু বলা হয়েছিল যে নদীর মাধ্যমে ইসলাম প্রচার করা হয়েছিল। তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। উইকিপিডিয়ার তথ্য মতে বাংলাদেশের শাখা প্রশাখা সহ প্রায় 700টি নদ নদী বিপুল জলারাশি নিয়ে 22,100 বর্গ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর জন্যই এ দেশ এত উর্বর, এত সবুজ। নদী বাংলাদেশের পরিবেশের জন্য একটি অপরিহার্য নিয়ামক। এসব নদ নদী মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে। এখনো প্রভাব আছে। নদীর বহুমাত্রিক ব্যবহার প্রচুর মানুষের জীবিকার অন্যতম মাধ্যম। এমনকি ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রেও এই নদীপথ ব্যবহার করেই প্রাচীন যুগের ইসলাম প্রচারকরা বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে আগমন করেছিলেন। এক কথায় এদেশের সমৃদ্ধ ঐতিহ্য রচনা সহ শিল্প, বাণিজ্যের উন্নয়ন, সভ্যতা ও সংস্কৃতি, কর্মসংস্থান এবং কৃষির উন্নয়নে নদীর ভূমিকা ভাসমান পেয়ারা মার্কেট। তোমরা যদি দেখতে চাও তাহলে বলো, কিন্তু এটার উপরে একটা ভিডিও দেখার খুব ইচ্ছা। অনেক ছোটখাটো রিলসে দেখেছি আমি অনেক জায়গায়, খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে। আর কি একটা নাটক না কিসে যেন, একটা নাটক না গানে একটা কোথাও একটা সিনে দেখেছিলাম। সভ্যতা ও সংস্কৃতি, কর্মসংস্থান এবং কৃষির উন্নয়নে নদীর ভূমিকা অনস্বীকার্য। এছাড়া উপকূলের পরিবহন এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য নদীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এখনও দেশে প্রায় 1/3 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থার উপর নির্ভরশীল। এক পরিসংখ্যান হতে জানা যায় যে নৌ যোগাযোগ ব্যবস্থায় প্রতি টন মালামাল প্রতি কিলোমিটার ব্যয় হল মাত্র 0.90 টাকা, যেখানে রেলপথে 2 টাকা এবং সড়ক পথে 2.20 টাকা ব্যয়। শুধু পরিবহন নয়, 2 টাকা এবং সড়ক হল মাত্র 0.90 টাকা, যেখানে রেলপথে 2 টাকা এবং সড়ক পথে 2.20 টাকা ব্যয়।
শুধু পরিবহন নয়, আছে বিদ্যুৎ উৎপাদনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, যা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত। 1962 সালে স্থাপিত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন 5 ইউনিটের মাধ্যমে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে বাংলাদেশের নদী, উপনদী ও শাখা নদী মিলিয়ে মোট নদীর সংখ্যা 230টি। তার মধ্যে 175টি নদীর অবস্থা খুবই শোচনীয়। মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টিসমূহের মধ্যে নদী অন্যতম। পৃথিবীর সৌন্দর্য উপভোগের একটি ক্ষেত্র এই নদ নদী। শুধু পৃথিবীতে নয়, জান্নাতেও প্রবাহমান নদীর সৌন্দর্য অনুভব করা যাবে, যা কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত। নদী নিজেকে আল্লাহর সমুদয় সৃষ্টির জন্য বিলিয়ে দেয়। নদী ও সাগরের তলদেশে হীরা ও মুক্তোর অবস্থান। এছাড়াও মাছসহ বহু হালাল প্রাণীর বসবাস রয়েছে এই নদ নদীতে। মানব জাতির ব্যবহারের পথে এসব নেয়ামত নদী কখনো বাধা হয়ে দাঁড়ায় না। নদী নিজের গর্ভে ধারণকৃত পানি মানব জাতির কল্যাণে উৎসর্গ করে। গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই এদেশে নদী ঐতিহ্যের সংকটের সূচনা হয়। দিন দিন কমে যাচ্ছে নদী। 57টি আন্তর্জাতিক নদী বিপদাপন্ন এখন ও আন্তর্জাতিক বিষয়। নাব্যতা ও দখল দূষণ নিয়ে অস্তিত্বের সংকটে পড়েছে দেশের নদ নদীগুলো। তাই নদী ব্যবস্থাপনাকে সময় উপযোগী সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। নদীমাতৃক বাংলাদেশ আবার তার নদী মাতৃত্ব ফিরে পাক, কারণ নদী বাঁচলেই বাঁচবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের নদ নদীর সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সত্যি মানে খুব সুন্দরভাবে ভিডিওটা বানিয়েছে। হ্যাঁ, ঠিক, খুব ভালো লেগেছে ভিডিওটা। যা দেখিয়েছে ঠিকঠাক, বলো একদম ইনাফ দেখেছে। আর এটা সত্যি কথা, এখন নদী খুব কমে যাচ্ছে, সেটা আমরা আমাদের এখানেও দেখছি। আমাদের বাড়ির পাশে নদী আছে, বাট নদীর আয়তনটা খুবই কমে যাচ্ছে দুপাশ থেকে। তো এই জন্যই কিন্তু আরো বন্যা হচ্ছে একদম, যেহেতু নদীর ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। এটাই চড়া পড়ে গিয়ে মাটি জমে, সেটা যেহেতু ঠিক করা হচ্ছে না, মানে নদী কাটানো হচ্ছে না। হ্যাঁ, উচিত কিন্তু হচ্ছে না। তো যাই হোক, কারণ আর একটা কারণেও নদী দূষিত হচ্ছে, যেটা হচ্ছে পলিথিনের ব্যবহার। সেটা তো অবভিয়াসলি একটা বড় কারণ। আর মানে বাংলাদেশের কিন্তু এক সৌন্দর্যও কিন্তু নদীর জন্য। একদম সুন্দর, এত সুন্দর সুন্দর ভিউ আমরা এত জায়গা দেখি, সেখানে কিন্তু নদীর একটা অনেক বড় অংশ রয়েছে। ভালো লেগেছে, খুবই ভালো করে সুন্দর করে ডিটেলসে বলেছে। আমাদের খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট বক্সে লিখো। আর কার বাড়ির পাশে নদী নালা আছে প্লিজ সেটাও কমেন্ট বক্সে লিখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।